dance through the highways, and on we'll go. Hello, good morning everyone. This is Prashant Sarkar and welcome to my channel VIP Wellman Vlog. আজকের এই ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে নয়, বাট স্পেশালি আমার নন্দীর ইনফ্যাক্ট মানে হিমালয়ান 452 ফেস করা কিছু প্রবলেম নিয়ে আর সেটার সলিউশন নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই চলে এসেছি আমি আমার বাইকের কাছে। বাইকটা কি সেটা তো কাউকে কিছু বলার দরকার নেই, সেটা আশা করি সবাই জানেন। তো আমি মডিফিকেশন বলতে গেলে আমি কিছু করাইনি, কারণ আপনারা সবাই জানেন, অনেকেই যারা এনফিল্ডের গাড়ি চালান, ইদানিং হিমালয়ানের দুটো বাইকের চেসিস ব্রেক ইস্যুর জন্য অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো আরই এখন বলেছে নাকি আফটার মার্কেট কোনো ক্র্যাশ গার্ড লাগানো যাবে না। তো সেই নিয়ে আমি খুব চিন্তায় আছি। রিসেন্টলি একটা অ্যাসামিজ লেডি আছেন, যার ব্লগে আমি দেখেছিলাম যে তার আফটার মার্কেট নয়, ওইএম ক্র্যাশ গার্ড লাগানো। তার মধ্যে ওনার এই পোর্শনের নাট বোল্ট যিনি আছে, এই পোর্শনটা এই সাইডের না ওই সাইডেরটা খুলে আসছে। তো এটা মেবি ভাইব্রেশনের জন্য হোক, যাই হোক, সেটা অনেক রকম ইস্যু থাকতে পারে, অনেক রিজন থাকতে পারে। তাই জন্য আমি এখন লাগিয়ে উঠতে পারিনি, কোনো মডিফিকেশন বাইকে আমি কিছু করাইনি। খালি একটা মোবাইল হোল্ডার লাগানো আছে আর একটা সিটের। এইটা খুব ভালো জিনিস, হিসাব মতো বেশ নরম, একটা ফোম জেল সিট। এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার আসি প্রবলেমের কথায়। ফার্স্ট যে ইস্যুটা প্রথমেই থেকে দেখা দিয়েছিল, সেটা আমার মনে হতো যে আমার এই লেফট সাইডের হ্যান্ডেলটা একটুখানি বাঁ দিকে টিল্টেড আছে। তো ওনারা বললো যে হয়তো রাইট সাইড পুলিং ইস্যুটা যেটা আছে সেটার জন্যই এই জিনিসটা হচ্ছে। কিন্তু রাইট সাইড পুলিংয়ের জন্য আমি একবার সার্ভিস সেন্টারে, দুবার সার্ভিস সেন্টারে গিয়েছি। তো প্রবলেম যা ছিল সেখান থেকে কমে 50% থেকে 60% দাঁড়িয়েছে। বাট পুরোপুরি একদম সলভ হয়েছে বলে আমি বলবো না, তাই জন্য আমি তাদের সঙ্গে আবার কনসাল্ট করেছি, আমাকে আবার যেতে হবে। তো রিসেন্ট যে কেসটা হয়েছে, আমার বাইক এখন চলে গেছে মোটামুটি 1147। তো প্রবলেমটা এসেছিলো 950 কিলোমিটার আমি যখন দেখেছিলাম। সেটা হচ্ছে আমার চেন দেখুন পুরো রাস্টেড। ফার্স্টে একটা কথা বলে রাখি, যারা আপনারা জানেন না, আমাদের হিমালয়ান 450-র যে চেন স্প্রকেট আর চেন, সেটা হচ্ছে ডিআইডি কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে, যারা মেনলি ডার্ট বাইক, এটিভি বাইকের জন্য পার্টস তৈরি করে। এনএস স্পেয়ার পার্টস নাম্বারও দেওয়া আছে। তো পুরো চেনটাই প্রায় বলতে গেলে কিছু কিছু পোর্শন বাদ দিয়ে রাস্টেড হয়ে গেছে। জানি না আমি অ্যাকচুয়াল রিজন কী হতে পারে, নতুন চেন বলে কথা। রিজন আমি জানি যে কেন রাস্ট পড়ে, বাট এত জলদি কেন। আমি সার্ভিস করিয়ে এসেছিলাম 500 কিলোমিটারে, ফার্স্ট সার্ভিসেই তো অলরেডি লুপ টুপ করে পাঠিয়েছে। নর্মাল জ্ঞান অনুযায়ী আমরা সবাই তাই জানি যে মিনিমাম 400 থেকে 500 কিলোমিটার যদি রান করে বাইক, তারপরে লুপ করা দরকার বা ক্লিনিং করা দরকার। এত ফ্রিকুয়েন্ট তো আমার আইডিয়াও ছিল না, আমার কাছে কোনো এসওপিও নেই যে কি না। আরও একটা জিনিস স্টার্ট করেছি, দেখুন চেনের কিন্তু কোনো ফ্রি রোটেশন নেই, চেন এখানে বাউন্স করছে। এটা নিশ্চয়ই দুটো রিজন হতে পারে, হয় আমাদের রিয়ার পোর্শন, না হলে ফ্রন্ট এন্ড পোর্শন অ্যালাইনমেন্ট ঠিক নাই, তার জন্য এরকমভাবে ফ্রিলি রোটেট না করে মুভমেন্টটা এরকম হচ্ছে। এই হচ্ছে দুটো ইস্যু। তবে যাওয়া যাক বাড়ির দিকে।
হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমরা সার্ভিস সেন্টারে যেতে পারিনি, কারণ তাদেরও কিছু প্রবলেম হয়েছিল আর আমার টাইমিংয়ে কিছু প্রবলেম হয়েছিল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সেদিককারই উদ্দেশ্যে। আমাকে যেতে হবে এখন চিনার পার্ক পার করে আটঘোড়ার দিকে। তো সেখানে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা আমার ছিল, সেই শর্টকাট রাস্তাতে এখন पुलिस ने पाबंदी लगा के रखा है, সেটা হচ্ছে হলদিরামসের কাছে। তাই জন্য নদীতে যেতে পারিনি, আমাকে নাগের বাজার হয়ে গোরক্ষবাসী হয়ে বাগুইহাটি হয়ে বেরোতে হবে। আর এই রোড দিয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম জ্যামের মধ্যে আটকানো। এয়ারপোর্ট দিয়ে যাওয়া তো কোনো কথাই নেই, কেন ও তো আরো জ্যামের রাস্তা। ফার্স্ট সার্ভিসিংয়ে যখনই যাচ্ছিলাম তখনই এক বাস ড্রাইভার কাকু আমার পিছনে নাম্বার প্লেটে হালকা করে জাস্ট একটা টাচ দিয়ে যায়। ঘুরিয়ে তাকালাম, কিছু বলতে যাব তার আগেই বলে, মানে ও বুঝতেই পারিনি ফার্স্ট অফ অল। আমি বললাম, কি গো মেরে দিলে নতুন বাইকটাতে? তো বলছে, ভাই সরি দেখতে পাইনি, এত উপর থেকে দেখতে পাওয়া যায় না। বললাম, আমার মতো লম্বা ছেলে এত উঁচুতে বসে আছে তাও তুমি দেখতে পাচ্ছ না? যাই হোক, কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তাই ক্ষমা করে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে। চলুন তবে একটু হালকা হালকা মিউজিকের সঙ্গে এগিয়ে যাওয়া যাক। জানা বাকি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটা বেসিক লেভেলেরই সেট আপ তৈরি করেছি। আপাতত ভালোই ক্যামেরা, সেরকম কিছু প্রবলেম মনে হয়নি। বাট কালকে যখন আমি ফেরার সময় ব্লগ করছিলাম, তো আমি মাইকটা এক্সটার্নাল না করে ইনবিল্টই রেখে দিয়েছিলাম। তো তার জন্য ভয়েস এভাবে রেকর্ডিং হয়নি, পুরো হাওয়ার নয়েজগুলো আসছিল। তো তারপরে ইমেজ স্টেবিলাইজেশনও ছিল না অন করা, এখন করা হয়েছে। দেখা যাক আজকের রেজাল্ট কী বেরোয়। অলরেডি অনেক লেট হয়ে গেল। তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাকে এরপর অফিস যেতে হবে। সময়টা বাড়তেছে তো।
তেল আপ এখন করাবো না, যা তেল আছে ওদের টেস্টিং পারপাসের জন্য অনেকটাই তেল আছে। মাই গড স্টুডিও, এখান থেকে বাঁদিক দিকে যেতে হবে। হ্যালো, তো আজ 1.5 দিন পর আমি আমার বাইক ফেরত পেয়ে গেছি সার্ভিস সেন্টার থেকে। অ্যাজ দে হ্যাভ প্রমিসড, তারা নতুন চেন স্প্রকেট লাগিয়ে দিয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাকিটা আমি আপনাদেরকে চালিয়ে পারফরমেন্সটা শেয়ার করবো যে কীরকম কন্ডিশনে আছে। ফার্স্ট অফ অল, এখন তারা কোনো লুপ করেননি, কেন মিনিমাম 7 ডেজ রানিং থাকার পর তারা বলেছে লুপ করতে। তো আমিও সেই প্রসিডিওরটাই ফলো করে চলবো, যেরকম স্টক দেওয়া হয়েছে এখন সেটাই মেনটেন করে চালাবো। স্টার্ট করে দেখি কেমন তার প্রি রোটেশন ঠিক হয়েছে কি না। জং পড়ে তো নেই, সেটা পুরোপুরি যেহেতু নতুন চেন, তো সেটা তো কোনো কথাই নেই। কিছুটা পরিমাণ ঠিক হয়েছে, বাট কিছুটা কিন্তু লাফাচ্ছে এখন। তো এই সমস্ত প্রসেস চলাকালীন আমার কাছে ফোন আসে যে আপনার পিছনের ব্রেক প্যাড পুরো শেষ হয়ে গেছে। আমরা নিজেরাও বুঝতে পারছি না কী করে হলো কি না। তো তাদেরও এটা চিন্তা ভাবনার একটা জিনিস, আর আমারও, যেহেতু আমাদের এই ব্রেক প্যাডের দাম প্রায় 3600 টাকা ওইএম যেটা। তো তার জন্য তারা ইন্টারনালি কিছু প্রসিডিওরের মাধ্যমে ইদানিং তো চেঞ্জ করে দিয়েছে, নতুন ব্রেক প্যাড লাগিয়ে দিয়েছে। তো চিন্তার ব্যাপার হলো এখন এটাই, যেটা প্রত্যেকবার যদি এরকম 1000 কিলোমিটার অন্তর অন্তর এরকম ব্রেক প্যাড ক্ষয়ে যেতে থাকে, তাহলে তো বহুত মুশকিল। 3600 টাকা তো আর মুখের কথা নয়। যাই হোক, সেকেন্ড ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে আমার রাইট সাইড পুলিং ইস্যু। তো নতুন এসওপি অনুযায়ী রাইট সাইডের, মানে যে সাইডে ব্রেক থাকে সেই রাইট সাইডের বোল্ট ওপেন করে এখানকার অ্যালাইনমেন্ট করা হয়েছে। এই যে ইঞ্জিন মাউন্টিং আছে সেটা চেসিসেরই পার্ট, তো সেটা ঠিকভাবে অ্যালাইন ছিল না। মানে এই যে আপনি যদি এখান দিয়ে পুরো তাকান, তা আপনি স্ট্রেট একদম পুরো যে ডায়ামিটারের হোল আছে সেটা পুরোপুরি উপরে দেখতে পাবেন, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, এটা তাদের মত অনুযায়ী। তো সেই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে একটু শিফটেড হয়েছে রাইট সাইড, মানে ফ্রন্ট সাইডের দিকে এগিয়ে গিয়ে তারপরে বোল্ট টাইট দেওয়া হয়েছে। তো বলেছে নাকি সে চালিয়ে দেখেছে, আমার রাইট সাইড পুলিং ইস্যু নাকি আর নেই, মানে মিনিমাম স্পিড 40। জানি না এটা কেন বলছে প্রত্যেকবার, আমি তো প্রিভিয়াস কোনো বাইকে দেখিনি স্পিড কনস্ট্যান্ট যে কোনো স্পিডে থাকলেই, বাট ঠিক আছে, তাও মেনে নিলাম যে 40-এর ওপরে থাকলেই। আমি যেহেতু আমার যেটা মেন প্রবলেম ছিল যে আমি 60, 70, 80, 90ও স্ট্রেট গাড়ি রান করছে না। তো এবার যাবো টেস্ট ড্রাইভে যাওয়ার সময় আপনাদের সঙ্গে বাকিটা বলতে থাকবো যে কতটা কি ফ্রিলি মুভমেন্ট হচ্ছে, কতটা সুস্থভাবে গাড়িটা চলছে, আর কতটা রাইট সাইড পুলিং ইস্যু থেকে গেছে। Okay. সার্ভিস সেন্টারে যাওয়ার আগে গাড়ির কন্ডিশন কীরকম ছিল সেটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ তখন ক্যামেরা আমি আগেই বলেছি বিল্ট ইন ছিল মাইক, এক্সটার্নাল করা ছিল না, তাই একটু কিছু রেকর্ড হয়নি। এখানে ক্যামেরার অ্যাঙ্গেলও ঠিকভাবে সেট করা ছিল না আমার, তার জন্য পুরো ভিউটাও আসছে না নিচের হ্যান্ডেল বারটার। যাই হোক, আমি স্পিড আপ করছি, কি হাত ছাড়লাম। এবার দেখুন রাইট সাইড পুরো টার্ন নিয়ে নিল। আর একটু আগে কি সামনে আরেকবার ট্রাই নিয়ে দেখবো। সোজা 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 70, 72,
হাত ছাড়লাম, ফুল ডান দিক। আর একটু আস্তে আস্তে নিল, কিন্তু হ্যাঁ ডান দিক। এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা, সব কিছু জিনিসপত্র একটু বুঝতে টাইম লেগে গেছে অবশ্যই। চলে এসেছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে। টেস্টিং আমরা এখানেই করে দেখব, কেন সামনে গেলে একটু সোজা রাস্তা আছে, একটু ভিড়ভাড়টা কম থাকলে অন্তত আমরা হাত ছেড়ে চালিয়ে দেখতে পারবো যে কতটা স্ট্রেট যাচ্ছে কি যাচ্ছে না। এই রাস্তাঘাটের অবস্থাও খারাপ হয়ে গেছে আস্তে আস্তে। দেখা যাক। পুরো রাইট সাইড টার্ন নিয়ে নিল। পঞ্চাশের ওপরে স্পিড, তাও রাইট সাইড টার্ন ফুল, পুরো ফুল টার্ন নিচ্ছে। What a drag. নতুন চেন স্পকেট লাগানো হয়েছে অবশ্যই, কিন্তু একটুখানি ফ্রিকশন ফিল করছি। জানি না সে ফ্রিকশনটা কেন, যেহেতু এখনো চেনে লুপ করা হয়নি বলেই কি, সেটা নিয়েও আমি এদের সঙ্গে কথাবার্তা একবার বলে নেবো। সূর্যটা তো আলাদাই দেখতে লাগছে, কিন্তু কমলা রঙের। যদি সুযোগ হয় আরেকবার কোথাও, সেটাও দেখবো। বাট দেখার কিছু নাই, ফুললি কনফার্ম যে রাইট সাইড পুলিং ইস্যু সলভ হয়নি থার্ড টাইম ট্রাই করার পরও। প্রথমে স্পোকের টেনশন পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে চেষ্টা করেছিল, তারপরে এখন চেসিস মাউন্টিংয়ের যে ইঞ্জিন ফ্রেমের পয়েন্টের যে বোল্টটাকে, সেটাকেও অ্যালাইনমেন্ট করে চেষ্টা করলো, বাট প্রবলেম সলভ হলো না। চালাবে?
চালাও চালাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। একটু পিলিয়ন রাইড করে দেখি কেমন লাগছে পিছনে বসে। যা স্পেশালি রেসিং বাইক পছন্দ, তার এরকম অ্যাডভেঞ্চার বাইকের প্রতি কোনো শখ নেই। तो रास्ते में दो मित्र मिल गए जिनको मेरा बाइक थोड़ा चलाना है, टेस्ट ड्राइव लेना है, तो मैंने उनको अपना बाइक दिया और फिलहाल वो लोग सामने जा रहे हैं मेरे बाइक को लेके और मैं उनके बाइक पे पुराना हिमालयन। ये फीलिंग ही कुछ अलग ही होता है। হিমালয়ান 411-এর হ্যান্ডেলবার আমার বেশি পছন্দের, মানে সিটিং পোস্চার হিসেবে বলতে গেলে আমার বেশি ভালো লাগে 411-এর হ্যান্ডেলবারটা। তবে এই বাইকের পাওয়ারের থেকে বেশি পাওয়ার তো 450-র অবভিয়াসলি, বাট এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কনসোলটা, এটা সত্যি 411-এর মতো জুড়ি মেলা ভার। তো সব কিছু বুঝতেই পারলেন, শুনতেই পেলেন যে এখনও পর্যন্ত আমার রাইট সাইড পুলিং ইস্যুটা সলভ হয়নি। ইনফ্যাক্ট চেন তো নতুন চেন পেয়ে গেছি, বাট চেনের নিয়েও চিন্তায় যে প্রত্যেকবার যদি এরকম জং পড়ে যায়, আমি কেয়ার অবশ্যই নেব যাতে জং না পড়ে, কিন্তু স্টিল এটাও একটা ভেবে দেখা দরকার। অ্যান্ড ব্রেক শু, ব্রেক প্যাড যেটাই হোক, সেটার নিয়েও একটা বলবার ব্যাপার। যদি এরকম 1000 কিলোমিটার অন্তর অন্তর বারবার ক্ষয়ে যেতে থাকে, সেটা তো খুব চিন্তার ব্যাপার। তো এটার নিয়ে কোনো পার্মানেন্ট সলিউশন এটা বার করতে হবে। আমার তো রাইডিং পোস্টার নিয়ে কিছু প্রবলেম আছে বলে মনে হয় না, কারণ আমি তো ব্রেকের মধ্যে পা দিয়ে চালাই না, যাতে ব্রেক বেশি ফ্রিকশন ফিল করতে পারে। বেশি ফ্রিকশন ফিল করলে তাতে বেশি ব্রেক প্যাড ক্ষয়ে যেতে পারে। তো দেখা যাক, আমি তাদের সঙ্গে ভালো করে কনসাল্ট করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কী সলিউশন বেরোর এটা নিয়ে। রাইট সাইড পুলিং ইস্যু নিয়ে তাদের কী নেক্সট আপডেট, কী তারা প্রসিডিওর ফলো করবে, সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাকি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু প্রবলেমেটিক বা কিছু যদি আপনাদের নিজস্ব তথ্য আপনি আমাকে আদান প্রদান করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। যতটা সম্ভব করার চেষ্টা করেছি, নতুন ভিডিও বানাচ্ছি। তো সিনিয়রদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আর সিনিয়রদের কাছে এটুকু রিকোয়েস্ট থাকবে, যদি কিছু ভুল করে থাকি বা কিছু যদি বলবার থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটা শেয়ার করে জানো। তো এখানে ইতি করলাম আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা বেশি একটু লেন্দি হয়ে গেছে। আই ওয়াজ প্ল্যানিং টু কাট ইট শর্ট, বাট হয়ে ওঠেনি। আফটার অল ইটস মাই ফার্স্ট এডিটেড ভিডিও। তো যতটাই চেষ্টা করছি না একটুখানি কম করি, বাট কিছু কিছু জায়গাটা বাদ দিতে পারলাম না। নেক্সট আমি এটা প্ল্যান করছি একটি শর্ট ট্রিপ করার জন্য। তো সঙ্গে থাকুন, যুক্ত থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।